হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি বিজয়িতা। আজকে তোমাদের সন্ধির চ্যাপ্টারটা আমি শুরু করব। তো চ্যাপ্টারটা আমি 3টে ক্লাসে তোমাদেরকে শেষ করাবো, মানে সেরকম ইচ্ছা আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে। তো আজকে আমাদের পার্ট 1-এর ক্লাস হবে। সরি। তো দেখো, সন্ধির চ্যাপ্টারটা আমি যেভাবে সাজিয়েছি তোমাদেরকে একটু বলে নিই। প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে এবং নিয়মাবলীগুলো তোমাদের দেওয়া আছে। নিয়মাবলীগুলো এই কারণেই দেওয়া আছে কারণ নিয়মগুলো দেখে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এবার অনেকগুলো নিয়ম আছে, তোমাদের মনে হতে পারে যে এতগুলো নিয়ম একসাথে কিভাবে মুখস্থ করব বা মুখস্থ রাখবো। তো সেক্ষেত্রে আমার বলার, তোমরা নিয়মগুলো মুখস্থ করতে যাবে না, জাস্ট বুঝে বুঝে পড়ে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, মুখস্থ করার কিছু নেই। আর নিয়মগুলো তখনই তোমাদের বেশি করে সড়গড় হয়ে যাবে যখন কিনা তোমরা অনেক অনেক করে প্র্যাকটিস করতে থাকবে। তো সেই জন্য আমি প্রচুর প্রচুর উদাহরণ তোমাদেরকে দিয়ে দেব। সেই উদাহরণগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের নিয়মগুলো মনে রাখতে আর অসুবিধা হবে না। একটাই কথা মনে রাখবে যে সন্ধির নিয়ম মনে রাখার প্রথম এবং প্রধান পদ্ধতি হলো আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, তো চলো পার্ট 1-এর ক্লাসটা আমি শুরু করি। আচ্ছা, আমাদের সন্ধির তো অনেকগুলো পার্ট আছে তোমরা জানো। তো সেই সন্ধির প্রথম যে পার্টটা স্বরসন্ধি, ঠিক আছে? তো সেই স্বরসন্ধির ক্লাসটাই আগে আমরা করব। তো স্বরসন্ধি, স্বরবর্ণ কি আমরা সেটা জানি, স্বরবর্ণ বা স্বরধ্বনি। অ, আ, এই অ আ থেকে ও পর্যন্ত আমাদের এগুলো সবই স্বরধ্বনি। তো এই স্বরধ্বনিগুলোর নিয়ম, অর্থাৎ স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের ফলে একটা স্বরধ্বনির সাথে আর একটা স্বরধ্বনি যুক্ত হয়ে বা তার মিলনের ফলে আমাদের স্বরসন্ধির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে স্বরসন্ধিকে যদি আমরা শর্টে বলতে পারি, আমরা বলতেই পারি এটা যে স্বরধ্বনি যুক্ত স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি ইজ ইকুয়াল টু স্বরসন্ধি। ঠিক আছে, এটা আমরা কিন্তু শর্টে বলতে পারি। তাহলে স্বরসন্ধিটা কি আমরা বুঝলাম? একটা স্বরধ্বনির সাথে আর একটা স্বরধ্বনি মিলে যুক্ত হয়ে এই স্বরসন্ধির তৈরি হয়। তো এবার এই স্বরসন্ধির যে নিয়মগুলো, প্রায় 12-13খানা নিয়ম আছে। তো সেই নিয়মগুলো আমি তোমাদেরকে 1-2 করে বুঝিয়েছি এবং নিয়মের সাথে প্রচুর প্রচুর তোমাদের উদাহরণও দেওয়া রয়েছে। আশা করি তোমরা সব দেখতেই পাচ্ছ। তো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, কিন্তু এরপরে প্র্যাকটিস করে মাথায় ধরে রাখার দায়িত্বটা কিন্তু তোমাদের। দেখো, প্রথম যে নিয়মটা রয়েছে সেটাতে কি বলেছে? স্বরসন্ধিটা কি? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন। এখানে কি বলেছে? অকার কিংবা আকারের সঙ্গে অকার কিংবা আকার যদি থাকে তাহলে উভয়ে মিলে আকার হয়ে যায়। অর্থাৎ অয়ের সাথে যদি অযোগ হয় বা অয়ের সাথে যদি আযোগ হয় বা আয়ের সাথে অযোগ হয় বা আয়ের সাথে আযোগ হয়, ভালো করে মাথায় রাখবে। অ কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে দুটো মিলে কিসে পরিবর্তন হয়ে যায়? আকারে পরিবর্তন হয়ে যায়। আর এই আকারটা কিসের সাথে যুক্ত হয়ে যায়? না, পূর্ববর্তী যে ব্যঞ্জন রয়েছে, ব্যঞ্জন মানেই ব্যঞ্জন ধ্বনি, বুঝতেই পারছো, ব্যঞ্জন বর্ণ, পূর্ববর্তী অর্থাৎ আগের যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবার এই নিয়মটা যে আমি তোমাদেরকে পড়ালাম, তোমাদের মনে হচ্ছে যে কত কঠিন নিয়মটা, কিভাবে মনে রাখবো? দেখো, উদাহরণটা যখন আমি বিশ্লেষণ করে দেবো তখন কিন্তু তোমাদের ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, ভালো করে এইটুকু আগে দেখো। অ যোগ অ, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি অ থাকে এবং মানে পূর্ববর্তী শব্দটার শেষে যদি অ থাকে এবং পরবর্তী পার্টের যদি অ থাকে, দুটো অ মিলে গিয়ে এখানে কি হয়ে যাবে? আ। এবার উদাহরণটা আমরা দেখি। নর যোগ অধম সমান সমান নরাধম। তো এবার তোমাদের মনে হচ্ছে যে ম্যাম তো অ যোগ অ বলছে, এখানে অ কোথায়? তো আমরা এতটুকু তো আমরা জানি যে নরকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? নরকে যদি আমরা ভাঙি তাহলে আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি পরেরগুলো আর বুঝতে তোমাদের অসুবিধা হবে না।
নরকে ভাঙলে আমরা কি পাবো? আমরা এটা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির শেষে কিন্তু একটা স্বরধ্বনি থাকে। যেমন ন, তারপরে একটা অয়ের উচ্চারণ আসছে, তারপরে রয়ের পরেও কিন্তু রয়ের পরেও কিন্তু একটা অয়ের উচ্চারণ আসছে, তাই তো? তাহলে আমরা এই হিসেবে এখানে বলতেই পারি যে এই নরর রয়ের পরে একটা অ রয়েছে, প্লাস এই অধমের অ রয়েছে, এই দেখো অধমের অ, তাহলে দুটো অ হয়ে গেল। নরর অ, সরি আমি এটা আকার করে দিয়েছি, আকার নয়, শুধু অ, ঠিক আছে? তাহলে অয়ের সাথে অয়ের যদি মিল হয়, এই নরর পরে রয়ের পরে একটা অ ছিল আর অধমের অ, এই দুটো মিলে গিয়ে দেখো পূর্ববর্তী বর্ণে আকার হয়ে যুক্ত হয়ে গেল। এবার প্রশ্ন, পূর্ববর্তী বর্ণটা কি? এই দেখো নরর র হচ্ছে পূর্ববর্তী, যোগ চিহ্নর আগেরটা হচ্ছে পূর্ববর্তী, যোগ চিহ্নর পরেরটা হচ্ছে পরবর্তী। এটা নিশ্চয়ই তোমাদের আর ভুল হবে না, এটা কিন্তু জেনে নাও ভালো করে। প্লাসের আগেরটা পূর্ববর্তী বর্ণ বা ধ্বনি, আর প্লাসের পরেরটা পরবর্তী বর্ণ বা ধ্বনি, ঠিক আছে? তো দেখো এবার তাহলে দুটো অ হয়ে যাচ্ছে, এই দুটো অ মিলে গিয়ে কিন্তু নড়া রয়ে আকার হিসেবে বসে গেল, অর্থাৎ রয়ের সাথে একটা আ যুক্ত হয়ে গেল। এটা আমরা আগেই পড়লাম, দুটো অ মিলিয়ে কি হয়? আ হয়। তো এখানে দুটো অ মিলিয়ে হয়ে গেল আ, সেই আটা পূর্ববর্তী বর্ণ রয়ের সাথে যুক্ত হয়ে রয় আকারে পরিণত হলো। তাহলে নর যোগ অধম হয়ে গেল নরাধম। একইভাবে দেখো নব যোগ অন্ন, বয়ের পরেও একটা অ রয়েছে আর অন্নর অ রয়েছে, দুটো মিলিয়ে নবান্ন বয়ে আকার তৈরি হয়ে গেল, তাই তো? ব যোগ আ, তাহলে দুটো অ মিলে কি হয়ে গেল? আকার তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলাটা নিশ্চয়ই বুঝতে আর কোনো অসুবিধা নেই। এবার পরেরটা আমরা চলে আসি, দেখো পরেরটাও আয়ের সাথে অ, অর্থাৎ অ এর সাথে আ যোগ করেও কিন্তু আ হবে, দুটো অ যোগ করেও আ হবে, আবার একটা অ একটা আ থাকলেও আ হবে। এখানে দেখো হিম, ময়ের পরে অ আছে, আমরা এটা বুঝতেই পাচ্ছি, হিম, প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির পরে একটা স্বরধ্বনি থাকে, প্লাস আ, আলয়ের আ, তাহলে অ যোগ আ মিলে গিয়ে দেখো হিমালয় ময়ে আকারে রূপান্তরিত হয়ে গেল, তাই তো? এরপরে দেখো সিংহ যোগ আসন, সিংহর পরে একটা অ আছে, প্লাস আসনের আ, এই দুটো মিলিয়ে কিন্তু হয় আকারে রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ আতে রূপান্তরিত হয়ে গেল। সেই আটা পূর্ববর্তী বর্ণের সাথে যোগ হয়ে গেল, পূর্ববর্তী বর্ণ যোগ চিহ্নর আগেরটা, তাহলে হয়ের সাথে যোগ হয়ে হয় আকারে রূপান্তরিত হলো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করে করে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, পরেরটা দেখো একই টাইপের আছে। যদি আগেরটা এতক্ষণ আমরা পড়লাম যে প্রথমে যদি অ থাকে এবং পরে যদি আ থাকে তাহলেও আকার হবে, আর এখানে পরে যদি অ থাকে এবং আগে যদি আ থাকে তাহলেও আই হবে, অর্থাৎ আয়ের সাথে অযোগ হলে সে আ অ যেখানেই থাকুক না কেন, আয়ের সাথে অযোগ হলেই কিন্তু আকারে পরিণত হবে। এখানে দেখো এতক্ষণ আমরা অযোগ আ পড়ছিলাম, এবার আমরা পড়বো আ যোগ অ। দেখো যথা, থয়ে আকার, তার মানে কি? এটা আ তো, তাই তো? যথাকে ভাঙলে আমরা কি পাবো? যথাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো য যোগ অ যোগ থ যোগ আ, যথা, থয়ে আকার আছে তাহলে আ, তাই তো? তাহলে এই থয়ে আকারের আ আর যোগ অর্থ, এই অর্থর অ, তাহলে এই আয়ের সাথে অ যোগ হয়ে থয়ে আকারে রূপান্তরিত হলো যথার্থ, ঠিক আছে? তারপরে দেখো মহাযোগ অর্ঘ্য, মহার্ঘ্য, তাহলে এই আ আর অ মিলে আ হয়ে সেটা হয়ের সাথে যুক্ত হয়ে গেল, অর্থাৎ যেমন ছিল তেমনই থেকে গেল। এই আ আর অটা যুক্ত হয়ে আকার হয়ে এখানে যুক্ত হয়ে গেল, আর এই অটা কিন্তু উধাও হয়ে গেল, এই অটা কিন্তু আর থাকলো না, ঠিক আছে? এরপরে দেখো যদি দুটো আ থাকে, দুটো আ থাকলেও কিন্তু আয়ে রূপান্তরিত হবে, ঠিক আছে? আমি প্রথমটা তোমাদেরকে একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি, এরপরে থেকে কিন্তু আমি শর্টে বলে দেবো, আশা করি তোমরা বুঝতে পারবে।
তো অ আর আ মানে স্বরধ্বনিগুলোকে আমরা কোথা থেকে পাচ্ছি? ব্যঞ্জন ধ্বনির পরে পরে সব স্বরধ্বনিগুলো থাকছে, এইটুকুটাই তোমাদেরকে শুধু আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, শেষের যেটা আছে দেখে নাও, আয়ের সাথে যদি আ যুক্ত হয়, আয়ের সাথে যদি আ যুক্ত হয় তাহলেও কিন্তু আই হবে, তাই তো? এখানে দেখো, বিদ্যা যোগ আলয়, বিদ্যা, তাহলে বিদ্যার পরে একটা আ আছে, এখানে আ আছে, বিদ্যা দয় জফলা আকার, সুতরাং আ, এবং আলয়ের মধ্যেও আ আছে, তাহলে দুটো আ যোগ হয়ে বিদ্যালয়ে পরিণত হলো। এই পরের আটা মুছে গিয়ে সেটা এই আকারের সাথে কিন্তু মিলে গেল। আবার একই রকম মহাযোগ আশয়, হয়ের পরে একটা আ আছে এবং তারপরে কি হলো, আশয় আ আছে, তারপরে আশয়ের আ, এই দুটো আ মিলে গিয়ে কিন্তু মহাশয় হয়ে আকার হিসেবে বসে গেল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই গোটা জিনিসটা কিন্তু বুঝে গেছো যে কিভাবে হচ্ছে। এর পরে থেকে যখন 2 নাম্বার নিয়মগুলো আমরা পড়ব তখন কিন্তু আশা করি আমাদের আর অসুবিধে হবে না। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার যে নিয়মটা, 2 নাম্বার নিয়মে আমরা চলে যাব। এবার আমরা 2 নাম্বার নিয়মটাতে যাব। 2 নাম্বার নিয়মটা দেখো কি বলেছে, অকার, অকার কিংবা আকারের পর ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে একার হবে এবং একারের পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হবে। পূর্ববর্তী পরবর্তী বলে দিয়েছি, আর অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা সরাসরি এই ফর্মুলাগুলোতে চলে যাব। দেখো কি আছে এখানে, অ যোগ ই, তা অ এর সাথে যদি ই যুক্ত হয় তাহলে কিসে পরিণত হবে, এ। তাহলে শুভ, আমরা জানি ভয়ের পরে অ আছে, আর এটা ভেঙে বলার কিছু নেই। আর তারপরে কি আছে, ইচ্ছার ই, এই দুটো মিলে ভয়ে একারে রূপান্তরিত হলো, এ কার। একারটা কার সাথে যুক্ত হলো না, পূর্ববর্তী বর্ণ ভয়ের সাথে যুক্ত হলো, যোগ চিহ্নর আগেরটা পূর্ববর্তী, তাহলে ভয়ের একারে যুক্ত হয়ে গেল। তাহলে কিসে কিসে মিলে একারে যুক্ত হলো, অ এর সাথে ই যোগ হয়ে একারে রূপান্তরিত হয়ে পূর্ববর্তী বর্ণ ভয়ের সাথে যুক্ত হয়ে গেল। বুঝতে পেরেছো? একইভাবে সত্য যোগ ইন্দ্র, এখানে অ রয়েছে, সত্য যোগ ইন্দ্রর ই, এই দুটো মিলে গিয়ে সত্যেন্দ্র তয়ে একারে রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ এ কারে রূপান্তরিত হয়ে গেল। তাহলে একার কিসে কিভাবে হচ্ছে, একার আমাদের অ এর সাথে ই যোগ হলে একার হচ্ছে। এর পরেরটা দেখো, আয়ের সাথে যদি ই যোগ হয় তাহলেও কিন্তু একার হবে। পরেরটা বলছি, একটু খেয়াল করো, পরেরটা কিন্তু চলে এলাম আমরা, পরেরটা চলে গেলাম আমরা, আয়ের সাথে ই যোগ হয়েও কিন্তু এ হবে। সেটা কিরকম, আ আছে যথা, থয়ে আকার আছে, তাহলে এটা আ, তার সাথে ই যোগ হলো, হয়ে এখানে থয়ে একারে রূপান্তরিত হলো, ইজি একদম। তারপরে দেখো যথা, যথায়, যথাকে ভেঙে একটু আগে আমি দেখিয়েছিলাম তোমাদের, তো যথা থয়ে আকার, তো এটা আ, এবং ইচ্ছার ই, এই দুটো মিলে কিন্তু থয়ে একারে রূপান্তরিত হলো, অর্থাৎ এ হয়ে গেল, তাই তো? পরেরটা দেখো, পরের নিয়মটা, পরের নিয়মটা যদি অ এর সাথে ই না থেকে দীর্ঘই থাকে তাহলেও কিন্তু একারেই রূপান্তরিত হবে। ঠিক আছে, যদি আমাদের অ এর সাথে ই হয় তাহলেও কিন্তু আমাদের একই রকম ভাবে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, দেখো পরম যোগ ঈশ, পরম যোগ ঈশ, তাহলে পরম, পরমেশ, আচ্ছা এখানে ঈশ্বর হবে, বা এটা পরম যোগ ঈশ পরমেশও আমরা করতে পারি, আবার পরম যোগ ঈশ্বর পরমেশ্বর একই রকম কিন্তু হবে। ঠিক আছে, এখানে পরমেশ যেমনভাবে হয়েছে তেমনই কিন্তু পরমেশ্বরও হবে। তো তোমরা একটু খেয়াল করো, এখানে অ এর সাথে দীর্ঘই যদি যুক্ত হয় তাহলেও কিন্তু একারেই পরিণত হবে, কারণ এখানে ময়ের পরে একটা অ আছে, এটা আমরা বুঝতে পারছি, ময়ের পরে কি আছে, অ, এবং তারপরে ঈশের দীর্ঘই, এই দুটো মিলে গিয়ে কিন্তু এখানে ময়ে একারে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাই তো? ময়ে একারে রূপান্তরিত হয়ে গেল, তাহলে ময় একার কিন্তু এখানে পূর্ববর্তী বর্ণ, দেখো যে যোগ চিহ্নর আগেরটা, সেই পূর্ববর্তী বর্ণের সাথে একার হয়ে বসে গেল, পরম যোগ ঈশ পরমেশ। এবারটা দেখো অপ যোগ ইক্ষা, এখানে অপ অর্থাৎ অ
আর তার সাথে দীর্ঘই রয়েছে, ইক্ষার দীর্ঘই, এটা কিন্তু পূর্ববর্তী বর্ণ পয়ের একার হিসেবে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। আর তারপরে দেখো আরেকটা দেওয়া আছে, আয়ের সাথে যদি দীর্ঘই হয় তাহলেও কিন্তু এ হবে। যেমন মহা, হয় আকার আছে, তাহলে এটা আ যোগ দীর্ঘই, তাহলে এই দুটো মিলে কিন্তু মহেশ পরিণত হলো, হয় একার, অর্থাৎ হয় এখানে পূর্ববর্তী বর্ণ, সেই পূর্ববর্তী বর্ণের সাথে একারে রূপান্তরিত হলো। আবার একইভাবে রমা, ময় আকার আর দীর্ঘই দুটো মিলে গিয়ে কিন্তু এখানে রমেশ, ময় একারে রূপান্তরিত হলো। ঠিক আছে, তো তাহলে নিশ্চয়ই এগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না, খুবই ইজি আছে, এগুলো করতে করতে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো অয়ের সাথে অযোগ হয়ে অ বা আয়ের সাথে অ বা আ যোগ হয়ে কি তৈরি হচ্ছে, এখানে প্রথম রুলসটাতে আকারে রূপান্তরিত হচ্ছে। আর 2 নম্বর রুলসটাতে কি দেখলাম আমরা, অ বা আয়ের সাথে হস্যই বা দীর্ঘের মিলনে একারে পরিণত হয়। তাহলে নিশ্চয়ই এই 1 আর 2 নম্বর ফর্মুলাতে তোমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। এবার 3 নম্বর যে ফর্মুলা সেটাতে আমরা চলে যাব। দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম ডেপথ থেকে করিয়ে দিলাম, যাদের সন্ধির সেন্স খুবই কম আছে তাদেরও কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। এবার শুধু তোমাদেরকে একটু প্র্যাকটিসগুলো রাখতে হবে। ঠিক আছে, আমি যে ক্লাসগুলো করাবো দরকার হলে পরে তোমরা 2বার 3বার করে শোনো, শুনতে শুনতে মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, এবার দেখো পরের স্লাইডে আমরা চলে যাব। 3 নাম্বার যে রুলসটা রয়েছে, 3 নাম্বার রুলসে আমরা চলে যাব। 3 নাম্বার রুলসটাতে আমরা যাব। দেখো 3 নাম্বার কি বলেছে, অকার কিংবা আকারের পর উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয়ে মিলে ওকার হয় এবং ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। আচ্ছা, এবার আমরা এই জায়গাটাতে চলে আসবো, শর্ট ফর্মটাতে। অয়ের সাথে যদি হর্ষও যোগ হয় তাহলে ওতে পরিণত হয়। যেমন কি সূর্য, সূর্য উচ্চারণের পরে কিন্তু একটা অ আসছে, তাই না? অয়ের সাথে উদয়ের উ যুক্ত হয়ে কি হয়ে গেল, ওকারে রূপান্তরিত হলো। ভালো করে দেখো, উন্তস্ত জয় রেপ ওকার আছে, তাহলে অয়ের সাথে হস্যও যুক্ত হয়ে ওকারে রূপান্তরিত হলো এবং সেই ওকার কার সাথে যুক্ত হলো, পূর্ববর্তী ব্যঞ্জন, পূর্ববর্তী অর্থাৎ প্লাস চিহ্নর আগেরটা, সেই পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে ওকারটা যুক্ত হয়ে সূর্যোদয় পরিণত হলো। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো সর্বোচ্চ, সর্বর পরে একটা অ আছে এবং উচ্চর উ আছে, তাহলে এই অয়ের সাথে উ যোগ হয়ে সর্বোচ্চ ওকার, বয়ের ওকারে রূপান্তরিত হলো। তাহলে অ এবং ও মিলে গিয়ে কি হলো, ও, এবং সেই ওটা কার সাথে যুক্ত হলো, পূর্ববর্তী ব্যঞ্জন বয়ের সাথে যুক্ত হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এবার পরেরটা আমরা দেখব। পরেরটাও দেখো একই রকম আছে, অয়ের বদলে যদি আ থাকে, আয়ের সাথে যদি হস্যও যোগ হয় তাহলেও কিন্তু আমাদের ওকারই হবে। ঠিক আছে, তাহলে পরেরটা একটু আমরা দেখে নিব। যথা যোগ উচিত, পরেরটা আর আমি বেশি বলছি না, কারণ তোমরা জানো যথা হয় আকার, আয়ের সাথে উ যোগ হচ্ছে, উ যোগ হয়ে গেল যথোচিত। তারপরে দেখো কথা যোগ উপকরণ, কথা থয় আকার আর তার সাথে হস্যও যোগ হয়ে কিন্তু হয়ে গেল কথোপকথন। নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো। এরপরে দেখবে পরের যে ইয়েটা, তাতে আমরা চলে যাই, সরি, পরের যে ইয়েটা রয়েছে, ফর্মুলাটা রয়েছে, সেখানে আমরা চলে যাব। পরের ফর্মুলাটাতে রয়েছে দেখো, আয়ের সাথে যদি দীর্ঘও যুক্ত হয় তাহলেও কিন্তু ও হবে। ঠিক আছে, এতক্ষণ আমরা শুধু হস্যও পড়ে গিয়েছি, এবার যদি আয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয় তাহলেও কিন্তু ওতেই রূপান্তরিত হবে। যেমন গঙ্গা যোগ উর্মি, অর্থাৎ গঙ্গা উময়গয় আকার আছে, তাহলে আয়ের সাথে যদি দীর্ঘকার যুক্ত হয়ে যায় তাহলে এখানে কিন্তু ওকার হিসেবে বসে যাবে গঙ্গোর্মি, তাহলে ওকারে রূপান্তরিত হচ্ছে, তাই তো? এবং সেই ওকারটা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার দেখো মহাযোগ উর্মি, মহা হয়ে আকার আছে, তাই তো? আয়ের সাথে দীর্ঘ যুক্ত হলো, একই রকম ভাবে এখানে মহর্মি হয়ে গেল, হয়ে ওকারে রূপান্তরিত হয়ে গেল। হ হচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জন ছিল এখানে, সে তার সাথে ওকারটা যুক্ত হয়ে গেল, তাহলে আয়ের সাথে দীর্ঘ ওকার যুক্ত হয়েও কিন্তু ওতে রূপান্তরিত হয়ে গেল।
ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বার যে পয়েন্টটা, 4 নাম্বার পয়েন্টটাতে চলে আসি আমরা। 4 নাম্বার পয়েন্টটাতে দেখো রয়েছে অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয়ে মিলে অর হয় এবং তার রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এতক্ষণ কিন্তু আমরা পূর্ববর্তী পড়ছিলাম, এবার কিন্তু পরবর্তী বর্ণের সাথে যোগ হবে। পরবর্তী বর্ণ কোনগুলো না, প্লাস চিহ্নর পরের গুলো। ঠিক আছে, তো তাহলে প্রথম যে নিয়মটা রয়েছে দেখো, প্রথম নিয়মটা থেকে আমরা শুরু করব। অ এর সাথে যদি রিকার যোগ হয় তাহলেও অরে পরিণত হচ্ছে, ও অ আর রয় হসন্ত অর। অ এর সাথে রি যোগ হয়ে অরে পরিণত হচ্ছে। আচ্ছা দেখে নিই কেমন করে হচ্ছে। এখানে যদি দেবের পরে বয়ের পরে একটা কি আছে অ, এবং তার সাথে কি যোগ হলো রি, তাহলে এই দুটো মিলে হয়ে গেল দেবর্ষি। দেখো উচ্চারণে কিন্তু এখানে একটা অর আসছে, তাই না, দেবর্ষি। তাহলে এই অর কথাটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এইখানে, এবং রেপ যেটা যুক্ত হচ্ছে রেপ হিসেবে কিন্তু আমাদের পরবর্তী বর্ণ, দেখো পরবর্তী বর্ণ প্লাস চিহ্নর পরেরটা, সেই পরবর্তী বর্ণ পেটকাটা মূর্ধন্য ষ এর সাথে কিন্তু যুক্ত হয়ে গেল কি হিসেবে, রেপ হিসেবে। এই অরের উচ্চারণটা কি হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে, রেপ হিসেবে। ক্লিয়ার? এবার পরের উদাহরণটা একটু দেখে নিই কতটা বুঝেছো তোমরা। দেখো সপ্ত, তাহলে সপ্তর পরে একটা অ রয়েছে, তারপরে হচ্ছে রি রয়েছে। ঠিক আছে, তাহলে অ এর সাথে রি যোগ হলো, যোগ হয়ে এখানে কি হলো সপ্তর্ষি। তাহলে সপ্তর্ষি একটা অরের উচ্চারণ হচ্ছে, সেই অরটাই রেপ হয়ে কার মাথাতে বসবে, পরবর্তী যে বর্ণ সেটার মাথাতে বসে যাবে। এখানে পরবর্তী বর্ণ ছিল মূর্ধন্য ষ, সেই মূর্ধন্য ষ এর সাথে এই রেপ আকারে অর কথাটা বসে যাবে। ভালো করে দেখো, উভয়ে মিলে অর হবে এবং সেই অর কথাটাই কি রূপে বসবে, রেফ। রেফ কেমন করে দেয়, এইরকম ভাবে, তাই না, কোনো একটা লেখার উপরে যেমন কয়ে রেপ, এরকম ভাবে রেপ চিহ্নটা থাকবে। তো তাহলে এই রেপ হয়ে কার সাথে বসবে, পরবর্তী বর্ণ অর্থাৎ প্লাস চিহ্নর পরে যেটা থাকবে তার সাথে যুক্ত হবে। তো ঠিক মিললো তো? ভালো করে দেখে নাও, সপ্ত যোগ ঋষি সপ্তর্ষি, একটা অরের উচ্চারণ আসছে এবং রেপটা কোথায় বসছে, পরবর্তী ব্যঞ্জন, এখানে মূর্ধন্য ষ তার মাথায় বসে গেল। ওকে, এবার আমরা পরবর্তী যে নিয়মটা আছে সেটা আমরা দেখে নিই। দেখো পরের যে নিয়মটা সেখানে কি আছে, আয়ের সাথে যদি রি যোগ হয় তাহলেও কিন্তু আমাদের আর হচ্ছে। এতক্ষণ ছিল অয়ের সাথে যদি রি যোগ হয় তাহলে হচ্ছে অর হবে। আর সরি, একটা মিনিট একটু টাইম দাও। খুব ল্যাগিং করছে আজকে ল্যাপটপটা, সরি ফর দ্যাট। আচ্ছা দেখো, তাহলে অয়ের সাথে যদি আয়ের সাথে যদি রি যোগ হয় তাহলে আবার কিসে পরিণত হচ্ছে, আরে পরিণত হচ্ছে। এতক্ষণ আমরা অর দেখলাম, অর কিভাবে হচ্ছে, অয়ের সাথে রি যোগ হলে অর হচ্ছে, আর এখন হচ্ছে আয়ের সাথে যদি রি যোগ হয় তাহলে কিসে পরিণত হবে, আরে পরিণত হবে। সেটা কেমন করে হচ্ছে একটু দেখে নিই আমরা। দেখো তৃষ্ণা, তৃষ্ণা, তাহলে আকার রয়েছে, তাহলে এটা আ, যোগ পরেরটা কি রয়েছে, ঋতোর রি, এই দুটো যোগ হয়ে কিসে উচ্চারণ হলো, তৃষ্ণার্ত। তাহলে এখানে আরের একটা উচ্চারণ আমরা পাচ্ছি, তৃষ্ণার্ত, তাহলে আরের উচ্চারণ পাচ্ছি, এবং সেই রেপটা কিভাবে হচ্ছে, পরবর্তী ব্যঞ্জন তয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তয়ের মাথাতে বসে যাচ্ছে। এখানে পরবর্তী ত আছে, পরবর্তী ব্যঞ্জন ত, তো প্লাস চিহ্নর পরে আছে তটা, তো সেই তয়ের মাথাতে রেপ হিসেবে বসে যাচ্ছে। এই আর এর যে উচ্চারণ সেটাকে আমরা রেপ দিয়ে ডিনোট করছি। ওকে, এবার দেখো ক্ষুধা যোগ ঋত, তাহলে ক্ষুধার্ত হবে, কারণ আয়ের সাথে রি এর যোগ হলে আমাদের কিসের উচ্চারণ হয়, আর এর উচ্চারণ হয়, তাহলে ক্ষুধার্ত, আর কথাটা আসছে ক্ষুধার্ত, তাই তো।
আর এই আর কথাটাই কি হয়ে যুক্ত হয়ে যাচ্ছে? পরবর্তী ব্যঞ্জনের সাথে মাথায় রেফ হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। অ এর সাথে রি যোগ হলে অর হচ্ছে এবং রেফ হিসেবে সেটা পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর আয়ের সাথে রি যোগ হলে আর হচ্ছে, সেটা পরবর্তী ব্যঞ্জনের মাথাতে রেফ হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অ যোগ রি অর, আর আ যোগ রি আর। 4 নাম্বার নিয়মটাও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা 5 নাম্বার নিয়মটাতে চলে আসব। 5 নাম্বার নিয়মটাতে কি বলেছে দেখো। 5 নাম্বার নিয়মটাতে বলেছে অকার কিংবা আকারের পর ঋত শব্দ থাকলে উভয় মিলে আর এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণের রেফ লেখা হয়। দেখো এখানে কিন্তু একটু অজগট আছে। এখানে অ এর সাথে রি যোগ হয়ে আর শব্দটা হচ্ছে, সেই আর কিন্তু আবার পূর্ববর্তী বর্ণে আ হিসেবে যোগ হচ্ছে এবং পরবর্তী বর্ণে রেফ হিসেবে যুক্ত হচ্ছে। দেখো 4 আর 5-এর মধ্যে কিন্তু একটা সিমিলারিটিস রয়েছে। যেমন দেখো শীত যোগ ঋত, শীতার্ত। ঠিক আছে, এখানে কিন্তু দেখো 4 এবং 5-এর মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটি রয়েছে। যদি তোমরা 4 মনে রাখতে পারো তাহলে 5ও মনে রাখতে পারবে, দুটো প্রায় একই। ঠিক আছে, দুটোকে তাও আমি আলাদা করে দিয়েছি তোমাদের যাতে বোঝার সুবিধা হয়, আর কিছুই না। অ যোগ রি আর হিসেবেও হতে পারে। যেমন এখানে আমি তোমাদেরকে 4 নাম্বার নিয়মটাতে কি দেখালাম, যে অ যোগ রি অর হিসেবে হয়, কিন্তু কখনো কখনো অ যোগ রি আর হিসেবেও হতে পারে। সেক্ষেত্রে কি হবে, পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে একটা আকার যোগ হবে এবং পরবর্তী ব্যঞ্জনের সাথে রেফ যোগ হবে। যেমন দেখো শীত যোগ ঋত হয়ে গেল শীতার্ত। এবার শীত, ত এর পরে একটা অ আছে এবং ঋতর রি আছে, তাই তো? তাহলে অ এর সাথে রি যোগ হলো, হয়ে কি হলো, পূর্ববর্তী ব্যঞ্জন ত এর সাথে আকার হিসেবে বসলো এবং পরবর্তী ব্যঞ্জন আর একটা ত এর মাথাতে রেফ হিসেবে বসলো। ঠিক আছে, এবার পরেরটা দেখে নিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। শোক যোগ ঋত, ক এর পরে একটা অ আছে, তার সাথে ঋতর রি যোগ হচ্ছে, ঋতর রি যোগ হয়ে কিন্তু হয়ে যাচ্ছে শোকার্ত। পূর্ববর্তী ব্যঞ্জন ক এর আকার হিসেবে ব্যবহার হচ্ছে এবং পরবর্তী ব্যঞ্জন ত, সেই ত এর মাথাতে রেফ হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তো তাহলে কিন্তু 4 এবং 5টা প্রায় সেম। 4-এ আমি তোমাদেরকে বোঝালাম যে অ যোগ রি অর হয়, কিন্তু 5-এ বলছি অ যোগ রি কিন্তু আরও হতে পারে। সেক্ষেত্রে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে একটা আকার যোগ হবে এবং পরবর্তী ব্যঞ্জনের মাথাতে রেফ হিসেবে উচ্চারণটা কিন্তু বসে যাবে। ওকে, তো তাহলে 4 এবং 5 কিন্তু সিমিলারিটিস রয়েছে দুটোর মধ্যে, তো একটু বুঝে বুঝে তোমরা পড়বে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। 6 নাম্বার নিয়ম। 6 নাম্বার নিয়মটাতে দেখো কি রয়েছে। 6 নাম্বার নিয়মটাতে রয়েছে অকার কিংবা আকারের পর ঐকার, একার কিংবা ঐকার থাকলে উভয়ে মিলে ঐকার হয় এবং ঐকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। ঠিক আছে, তো এইবার আমরা এই শর্ট ফর্মগুলো দেখব। এগুলো থেকে তোমাদের বুঝতেও সুবিধা, আমার বোঝাতেও কিন্তু সুবিধা, সেই জন্য এভাবে শর্ট করে জিনিসগুলোকে দেওয়া হয়েছে। তো দেখো এখানে প্রথম যেটা রয়েছে, অ এর সাথে এ যোগ হলে ঐকারে পরিণত হয়। জন, নয়ের পরে একটা অ আছে, যোগ এক, অ এর সাথে এ যোগ হচ্ছে, হয়ে কি হচ্ছে, ঐকার, ঐকারে পরিণত হচ্ছে, তাই তো, জনৈক। তাহলে অ এর সাথে এ যুক্ত হয়ে কি হচ্ছে, পূর্ববর্তী যে ব্যঞ্জন সেই পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে ঐকার যুক্ত হয়ে যাচ্ছে। সেম অ্যাজ হিত, ত যোগ এ, এই দুটো মিলিয়ে কি হয়ে গেল, হিতৈষী। ঐকারে রূপান্তরিত হলো, না কিসে ঐকার, তয়ে ঐকার, অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জন যে ত তার সাথে ঐকার হিসেবে যুক্ত হয়ে গেল। ওকে, এবার পরেরটা দেখো, আকারের সাথে যদি এ হয় যুক্ত তাহলেও কিন্তু ঐকারে পরিণত হয়। যেমন সদা যোগ এ, তাহলে সদার আ এবং
এবের এ, এই দুটো আয়ের সাথে এ যুক্ত হয়ে ঐকারে রূপান্তরিত হচ্ছে। আবার তথা যোগ এ, এই দুটোতে কিন্তু মিলে তথই ঐকারে পরিণত হচ্ছে। ঠিক আছে, একইভাবে কিন্তু যাচ্ছে সব, একটু বোঝার চেষ্টা করো। আমি একটা করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, পরেরগুলো কিন্তু এমনি বলছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ এতটা বোঝানো হয়ে গেছে, তোমরা পূর্ববর্তী ব্যঞ্জন কোনটা পরবর্তী ব্যঞ্জন কোনটা সব বুঝে গেছো। ঠিক আছে, কোন ব্যঞ্জন ধ্বনির পরে অ আছে না আ আছে না কি আছে সেটা তোমরা বুঝতে শিখে গেছো। আচ্ছা, নেক্সট দেখো, অ এর সাথে যদি ঐকার যোগ হয়, এবার একটু নিয়মটা আলাদা দেখো। অ এর সাথে যদি ঐকার, এতক্ষণ আমরা এ পড়লাম, অ এর সাথে যদি ঐকার যোগ হয় তাহলেও কিন্তু ঐকারেই পরিণত হবে। যেমন দেখো, মত যোগ ঐক্য, মত যোগ ঐক্য, ত এর পরে একটা অ রয়েছে, যোগ ঐক্যর ওই, দুটো মিলিয়ে কিন্তু মতৈক্য, এখানে তয় ঐকার হিসেবে বসে গেল। ওকে, সেম অ্যাজ রাজ, রাজের পরে একটা ও আছে, রাজের পরে একটা অ আছে, তারপরে ঐশ্বর্যর ওই আছে, এই দুটো মিলে গিয়ে কি হলো, রাজৈশ্বর্য বর্গীর জয় ঐকারে রূপান্তরিত হলো। ঠিক আছে, তাহলে অ এর সাথে যদি ঐকার যোগ হয় তাহলেও কিন্তু ঐকার হিসেবেই সেটা বসবে। আবার আয়ের সাথে যদি ঐকার যোগ হয় তাহলেও কিন্তু ঐকারই হয়। যেমন মহাযোগ ঐশ্বর্য, মহা, হয়ের পরে একটা আ আছে এবং ঐশ্বর্যর ওই আছে, তাই তো, এই দুটো মিলে গিয়ে কিসে রূপান্তরিত হলো, মহৈশ্বর্য, তাহলে হয় ঐকার, ঐকারে পরিণত হয়ে গেল। আ যোগ ওই, এটা কিন্তু ঐকারে পরিণত হয়ে গেল। আচ্ছা, এবার মহা, মহা হয় আকার, আ যোগ ওই, আয়ের সাথে একটা ঐক্যর ওই যোগ হলো, এই দুটো যোগ হয়ে কিন্তু মহৈক্য হয়ে গেল, এটা কিন্তু হয় ঐকারে রূপান্তরিত হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 6 নাম্বার নিয়মটা, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি আমি, অ এর সাথে যদি এ যোগ হয় তাহলে ওই হবে, আয়ের সাথে যদি এ যোগ হয় তাহলেও ওই হবে, আবার অ এর সাথে যদি ওই যোগ হয় তাহলেও ওই হয়ে যাবে, আবার আয়ের সাথে যদি ওই হয় তাহলেও কিন্তু ঐকার হয়ে যাবে। ওকে, এবার 7 নাম্বার নিয়মে আমরা চলে আসব। 7 নাম্বার নিয়মটাতে দেখো কি রয়েছে। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটাতে কি রয়েছে, অকার কিংবা আকারের পর যদি ওকার কিংবা ঔকার থাকে, তাহলে উভয় মিলে কি হয়, ঔকারে পরিণত হয় এবং সেই ঔকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অনেকটা আগেরটার মতোই আছে, অনেকটা আগেরটার মতোই আছে। দেখো, আগেরটা এ দিয়েছিল, এটা ও দিয়ে রয়েছে, আগেরটা ঐকার হয়েছিল, এটা ওকার হয়েছে। দেখো, অ এর সাথে যদি আমরা ও যোগ করি তাহলে ঐকারে রূপান্তরিত হয়। যেমন বন, বনের পরে নয়ের পরে একটা অ আছে, তার সাথে যদি ও যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে, এখানে নয়ে ঔকারে রূপান্তরিত হবে, বনৌষধি। ঠিক আছে, ওকার হয়ে গেল বনযুক্ত ঔষধি। তারপরে দেখো, জল যোগ ওকা, জল, লয়ের পরে একটা অ আছে আর তার সাথে ও যুক্ত হচ্ছে, তাহলে জলৌকা, এখানে কিন্তু লয়ে ঔকারে রূপান্তরিত হয়ে গেল। এরপরে দেখো, আয়ের সাথে যদি ও হয়, আয়ের সাথে যদি ও হয় তাহলেও কিসে রূপান্তরিত হবে, ঐকারে। মহা, হয় আকার আছে তার সাথে ও আছে, এই আ আর ও দুটো যুক্ত হয়ে কি হলো, মহৌষধি, হয় ঔকার হয়ে গেল এবং সেটা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হলো। পূর্ববর্তী ব্যঞ্জন কোনটা অনেকবার বলেছি আর বললাম না, গঙ্গা যোগ ওঘ। ঠিক আছে, ওঘ মানে হচ্ছে ঢেউ, গঙ্গা যোগ ওঘ, গঙ্গৌঘ। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের সন্ধি বিচ্ছেদ দেওয়া রয়েছে এবং অনেক আনকমন টাইপের সন্ধি বিচ্ছেদও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো, মানে কি বলবো, 90% চান্স আছে কিন্তু কমন পাওয়ার মতো। তো যাই হোক, গঙ্গা যোগ ওঘ মানে ওঘ মানে হচ্ছে ঢেউ, তাহলে গঙ্গায়ের আ এবং ও, এই দুটো যুক্ত হয়ে কিন্তু ঔকারে রূপান্তরিত হয়ে গেল। এইবার দেখো, নিয়মটা একটু আলাদা, ওই আগেরটার মতোই, আগের যে 6 নম্বরের নিয়মটা আমরা পড়লাম ঠিক ওইটার মতোই। দেখো, অ এর সাথে যদি আবার ঔকার যোগ হয় তাহলেও কিন্তু ঔকারই থেকে যাবে। যেমন মনে করো, পরম যোগ ঔষধ, তাহলে ময়ের পরে একটা অ রয়েছে, তার সাথে ঔ যোগ হলো, তারপরেও কিন্তু ময়ে ঔকারই থেকে গেল। তাহলে আগের নিয়মটার মতোই, যেমন অ এর সাথে ওই যোগ হয়ে ওই হয়েছিল, সেই রকমই অ এর সাথে ঔ যোগ হয়েও ওই থেকে গেল। আবার আয়ের সাথেও যদি ঔ যোগ হয় তাহলেও কিন্তু ওই হবে। যেমন মহা, হয় আকার আছে এবং তার সাথে ঔষধের ঔ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল
হয়ে ঔকার মহৌষধ, তারপরে মহাযোগ ঔৎসুক্য আকার এবং ঔকার দুটো মিলিয়ে হয়ে গেল মহোৎসুক্য। ওকে, আচ্ছা এবার আমরা 8 নাম্বার ফর্মুলাটাতে চলে আসব। 8 নাম্বার ফর্মুলাটাতে চলে আসবো। তার আগে আমি একটু ক্লিন করে নিই গোটাটা, কারণ তোমাদের 6 এবং 7 বোঝানো হয়ে গেছে। আচ্ছা দেখো এবার 8 নাম্বার নিয়মটা, ঐকার কিংবা দীর্ঘইকারের পর যদি ইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে উভয়ে মিলে কি হয়, দীর্ঘইকার হয়ে যায় এবং দীর্ঘইকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। আচ্ছা এই জায়গাটা আমরা ফলো করার চেষ্টা করব। দেখো প্রথমটা কি রয়েছে, প্রথমটা রয়েছে হস্যই আর হস্যই, মানে ইকারের সাথে যদি ইকার যুক্ত হয় তাহলে দীর্ঘ ইকারে রূপান্তরিত হয়। যেমন দেখো অতি, তয়ে হস্যই আছে তার মানে এটা হস্যই, প্লাস ইতো, ইতোতেও হস্যই আছে, তাহলে ই যোগ ই যুক্ত হয়ে দেখো দীর্ঘইকারে পরিণত হলো অতীত, সেটা তয়ে দীর্ঘই হিসেবে পূর্ববর্তী ব্যঞ্জন এই ত তার সাথে কিন্তু যুক্ত হয়ে গেল অতীত। আবার অভি, অভির সাথে ই আছে এবং ইষ্টতেও ই আছে, এই দুটো মিলে গিয়ে কি হয়ে গেল অভীষ্ট, ভয়ে দীর্ঘইকারে পরিণত হয়ে গেল। ঠিক আছে, খুবই ইজি কিন্তু। এরপর এটা দেখো হস্যের সাথে যদি দীর্ঘই হয় তাহলেও দীর্ঘইকারেই পরিণত হবে। যেমন এখানে পরি, রয়ে হস্যি আছে তাহলে এটা ই, তার সাথে দীর্ঘই যুক্ত হয়ে গেল, তারপরে কিন্তু পরীক্ষা রয়ে দীর্ঘই হয়ে সেটা পূর্ববর্তী বর্ণের সাথে দীর্ঘইকার হিসেবে বসে গেল। গিরি, রয়ে হস্যি আছে তাহলে হস্যিকার এবং দীর্ঘই এই দুটো যোগ হয়ে কি হয়ে গেল দীর্ঘিকারে রূপান্তরিত হয়ে গেল, গিরিশ, রয়ে দীর্ঘি হয়ে কিন্তু এখানে বসে গেল। তারপরেরটা দেখো দীর্ঘইয়ের সাথে যদি হস্যই যোগ হয় তাহলেও দীর্ঘই হবে, অর্থাৎ প্রথমে যদি দীর্ঘই থাকে এবং পরে যদি হস্যই থাকে তাহলেও দীর্ঘইকারই হবে। যেমন সতী, তয় দীর্ঘি মানেই দীর্ঘইকার, এবং ইন্দ্রর ই হস্যই, তাহলে দীর্ঘয়ের সাথে হস্যই এই দুটো মিলে কিন্তু সতীন্দ্র হয়ে গেল, তাহলে তয় দীর্ঘিকার হয়ে কিন্তু পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়ে গেল। আবার একইভাবে সচি, চয় দীর্ঘি তার সাথে ইন্দ্র, সেটা কিন্তু শচীন্দ্র হয়ে গেল। আচ্ছা নেক্সটটা দেখো কি রয়েছে, দীর্ঘইকারের সাথে যদি দীর্ঘইকার হয়, দীর্ঘইকারের সাথে যদি দীর্ঘইকার হয় তাহলে পরেও কিন্তু দীর্ঘইকারেই রূপান্তরিত হবে। এখানে কিন্তু সতী যোগ ইস, অর্থাৎ তয়ে দীর্ঘই আছে এবং এটা হচ্ছে দীর্ঘই, তাহলে দীর্ঘইয়ের সাথে দীর্ঘই যুক্ত হয়ে দীর্ঘই হয়ে গেল এবং সেটা পূর্ববর্তী বর্ণ তয়ের সাথে দীর্ঘিকার হয়ে বসে গেল। আবার শ্রীষ, তার অবশ্যই দীর্ঘই আছে তার মানে কি দীর্ঘই, এবং পরেও আছে ইস, তাই তো শ্রী যোগ ইস, তাহলে এটাও হচ্ছে দীর্ঘই, তাহলে দীর্ঘই আর দীর্ঘই মিলে কিন্তু তালিবস্বর রফলা দীর্ঘিকার, অর্থাৎ পূর্ববর্তী বর্ণের সাথে সেটা দীর্ঘিকার হয়েই বসে গেল, হয়ে গেল শ্রীষ। ঠিক আছে, আশা করি আর কোনো অসুবিধা নেই। তাহলে আরেকবার আমি রিমাইন্ড করিয়ে দিই, হস্যের সাথে হস্যই যোগ হলেও দীর্ঘই, হস্যের সাথে দীর্ঘই যোগ হলেও দীর্ঘই, আবার আগে যদি দীর্ঘই থাকে তারপরে যদি হস্যই থাকে তাহলেও দুটো মিলিয়ে দীর্ঘই, এবং যদি দুটোই দীর্ঘই থাকে তাহলেও কিন্তু দুটো মিলিয়ে দীর্ঘই হবে। ওকে, আশা করি 8 নাম্বার নিয়ম পর্যন্ত আর কারোর কোনো অসুবিধা নেই। এবার আমি 9 নাম্বার নিয়মে চলে যাই, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। 9 নাম্বার নিয়মটা একটু দেখে নিই। 9 নাম্বার নিয়মটা কিন্তু একটু লেন্দি আছে। দেখো ইকার বা দীর্ঘইকারের পর যদি হস্যই বা দীর্ঘই ভিন্ন অন্য কোনো স্বর থাকে তাহলে কিন্তু হস্যই বা দীর্ঘের স্থানে উন্তস্থ জ বা জ ফলা, জফলা তো জানোই কেমন হয়, জফলা তো জানো নিশ্চয়ই কেমন হয়, আমি ব্র্যাকেটে এটা দিতে ভুলে গেছি, যাই হোক আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। জফলা তো সবাই জানো লিখতে, এই তো জফলা, ঠিক আছে, জ অর্থাৎ জফলা হয়ে যাবে। তাহলে জফলা লেখার সময় কোন ব্যঞ্জনের সাথে যুক্ত হবে না পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হবে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে কিন্তু জফলাটা যুক্ত হয়ে যাবে, কারণ এটা আমাদের একটা প্রশ্নও হতে পারে যে ইকারের সাথে দীর্ঘ ইকারের পর যদি হস্যই বা দীর্ঘই ভিন্ন অন্য কিছু থাকে তাহলে তো আমাদের জফলা হবে, কিন্তু সেই জফলাটা আমরা কিসের সাথে যুক্ত করব, সেটা কিন্তু আমরা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত করে দেব। আচ্ছা, তাহলে জফলা থাকলেই আমরা কি কি ধরনের নিয়ম মানবো, দেখো প্রথমটা দেখো, ই এর সাথে যদি অ থাকে, এখানে বলেই দিয়েছে ই এর সাথে দীর্ঘই কিংবা ই যদি না থাকে, যেমন আগের নিয়মটা আমরা পড়লাম শুধু হস্যই আর দীর্ঘয়ের সম্পর্ক আমরা পড়লাম, তো এইবার বলেছে
যদি হর্ষই এর পরে প্রথম যে শব্দটা থাকবে সেখানে হয়তো হর্ষই থাকলো, পরে যদি হর্ষই বা দীর্ঘের বদলে অন্য যে কোনো কিছু থাকে তাহলে জফলা হয়ে যাবে। যেমন হর্ষয়ের সাথে যদি অ থাকে, যেমন এখানে তয় হস্যি আছে, তাহলে ই, তার সাথে যদি অ থাকে, দুটো যোগ হয়ে, সরি এটা আনা, তাহলে ই এর সাথে যদি অন্তর অ যোগ হয় তাহলে দেখো অত্যন্ত, এই যে পূর্ববর্তী বর্ণ আমাদের ত ছিল তার সাথে জফলা হয়ে যোগ হয়ে গেল অত্যন্ত। ক্লিয়ার? এবার দেখো বি যোগ অবস্থা, তাহলে বয় হস্যি বি, এটা মানে হর্ষই, তার সাথে কি যোগ হলো? অযোগ হলো, তাহলে হয়ে গেল কি? ব্যবস্থা। পূর্ববর্তী বর্ণ ছিল এখানে ব, সেই বয়ের সাথে জফলাটা যোগ হয়ে ব্যবস্থাতে পরিণত হলো। ঠিক আছে? আচ্ছা, পরেরটা একটু দেখে নাও। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি একটু ঠিক করে দিই, তোমাদের যখন পিডিএফটা আমি দেবো তখন তোমাদেরকে এটা বলে দেবো আমি। এখানে দেখো সবকটাতেই মূর্ধন্যস্ব করা আছে, এই সবকটা কিন্তু মূর্ধন্যস্ব হবে না, মূর্ধন্যস্বর বদলে কিন্তু উন্তস্থ জ হবে। ঠিক আছে? এটা প্রিন্টিং মিস্টেক, এটা আমি তোমাদেরকে পিডিএফ দেওয়ার সময় ঠিক করে দেবো। এগুলোতে সব জায়গাতে কিন্তু উন্তস্থ জ হবে, কারণ দেখো 9 নম্বরে আমি ফর্মুলাটা লিখেছি, এখানেই তোমরা দেখতে পাবে এই যে জ বা জ ফলা, এই যে জ বা জ ফলা, এখানে আসলে জয়ই হওয়ার কথা, জয়ের সাথে অ যোগ হয়ে বসলো এখানে ব্যবস্থা। যেমন বয়ে জফলা, সব কিছুর সাথেই তো আমরা অ একটা থাকেই, তাই না? তাহলে বয়ে জফলাকে যদি আমরা ভাঙি তাহলে বয়ের পরেও কিন্তু আমরা উন্তস্থ জ পাবো, তারপরে কিন্তু একটা অ পাবো। ওকে? তাহলে যেমন এই ব্যবস্থাকে যদি আমরা ভাঙি, একটু বোঝার চেষ্টা করো, এই ব্যবস্থাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে জানো? ব যোগ উন্তস্থ জ, এই জফলার জন্য উন্তস্থ জ হলো, কিন্তু তারপরে উন্তস্থ জ পরে কিন্তু একটা অয়ের উচ্চারণ আসছে। ঠিক আছে? তো আমাদের এই ফর্মুলাটাই এই জায়গাটাতে থাকার কথা, উন্তস্থ জ যোগ অ। ঠিক আছে? যেটা এখানে মূর্ধন্যস্ব হয়ে গিয়েছিল। আশা করি এবার বুঝতে পেরেছো কোন জায়গাটার কথা আমি বলেছি। এখানে উন্তস্থ জ যোগ অ হচ্ছে, কারণ প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির পরেই কিন্তু একটা স্বরধ্বনি থাকে। তো এর পরেরটা দেখো, ই এর সাথে যদি আ হয় তাহলে সেটা কিসে রূপান্তর হবে? জফলা আকারে রূপান্তরিত হবে, তাই তো? দেখো ইতি, তয় হস্যি, তাহলে এখানে হর্ষয়ের সাথে যদি আ যোগ হয় তাহলে কি হয়ে গেল? ইত্যাদি। একটা জিনিস খেয়াল করো, তয় জফলা আকারে রূপান্তরিত হলো, তাই তো? তার মানে ইত্যাদিকে যদি আমরা ভাঙি, তয় জফলা আকারকে যদি আমরা ভাঙি তাহলে হবে ত যোগ উন্তস্থ জ যোগ আ, তাই তো? তাহলে আমাদের এখানে যোগ আ, তাহলে আমাদের এখানে নিয়মটা বুঝতে পারছো? তাহলে যদি হর্ষের পরে আ থাকে তাহলে জফলা আকার অর্থাৎ উন্তস্থ জ যোগ আ, এটার নামই হচ্ছে কিন্তু জফলা আকার। আমি দেখালাম এটা তোমাদেরকে, জফলা আকার। তো জফলা আকারে রূপান্তরিত হবে। যেমন অতি, ই আছে, তয় হস্যি ই যোগ আ, আচারের আ, দুটো যুক্ত হয়ে কি হয়ে গেল? অত্যাচার, তয় জফলা আকার হলো। ঠিক আছে? তারপরে দেখো হর্ষের সাথে হর্ষের সাথে যদি হর্ষও যোগ হয় তাহলে কি হবে? জফলা হস্যুতে পরিণত হবে, জফলা যোগ উ। ঠিক আছে? এগুলো সব জ হবে, জ যোগ উতে পরিণত হবে। যেমন অতির এখানে ই আছে যোগ হস্যৌ, এই দুটো মিলিয়ে গিয়ে কিন্তু এখানে অত্যুক্তি হয়ে যাবে, জফলা হস্যুতে রূপান্তরিত হবে। একইভাবে প্রতিযোগ উত্তর প্রত্যুত্তর হবে। এই ফর্মুলাটা একটু বড়, কারণ এখানে বলেছে যে হর্ষই বা দীর্ঘইকারের পরে যে কোনো কিছু থাকলে, তো সেই জন্য একটু লেন্দি হয়ে গেছে। হর্ষের পরে যদি দীর্ঘও থাকে তাহলে পরে কিসে পরিণত হবে? জফলা দীর্ঘতে পরিণত হবে। দেখো সবগুলোর সাথেই সিমিলারিটিস রয়েছে। ই এর পরে উ যোগ হলে জফলা হস্য, ই এর সাথে দীর্ঘ যোগ হলে জফলা দীর্ঘ, তো প্রত্যুষ হয়ে যাচ্ছে। আবার অতি যোগ ঊর্ধ্ব অত্যূর্ধ্ব হয়ে যাচ্ছে। আবার দেখো দীর্ঘই এর পরে যদি আ হয়, এতক্ষণ হর্ষই দিয়ে পড়লাম, এখন দীর্ঘই, দীর্ঘয়ের পরে যদি আ হয় তাহলে কিসে রূপান্তরিত হবে? উন্তস্থ জ যোগ আ,
যেমন মসি যোগ আধার দীর্ঘের সাথে আ যুক্ত হয়ে মস্যাধার জফলা আকারে রূপান্তরিত হলো। আবার হস্যের সাথে যদি এ হয় তাহলে কি হবে? প্রতি, প্রতি এখানে হস্যই আছে আর এ দুটো যুক্ত হয়ে প্রত্যেক, অর্থাৎ জফলা একারে রূপান্তরিত হচ্ছে। প্রত্যেক জফলা একার, জফলা একার তাহলে কি করে হবে? ই এর সাথে যদি এ যুক্ত হয়ে যায় তাহলে জফলা একারে রূপান্তরিত হচ্ছে। ই এর সাথে যদি ওই যুক্ত হয় তাহলে কি হবে? জফলা ঐকারে রূপান্তরিত হচ্ছে। অতি যোগ ঐশ্বর্য তাহলে অত্যৈশ্বর্য, তাহলে তয় জফলা ঐকারে রূপান্তরিত হচ্ছে। তারপরে দেখো দীর্ঘই যোগ অ, দীর্ঘের সাথে যদি অ যোগ হয় তাহলে কিসে রূপান্তরিত হচ্ছে? শুধু জফলাতে রূপান্তরিত হচ্ছে। যেমন নদী, নদীর পেছনে দয় দীর্ঘি আছে তাহলে এটা হচ্ছে দীর্ঘইকার। তার সাথে যদি অ যোগ হয় তাহলে হয়ে গেল কি? অদ্যন্তু, অর্থাৎ দয় জফলাতে রূপান্তরিত হয়ে গেল। ওকে, এবার আমরা 10 নম্বর নিয়মটাতে চলে আসব। 10 নম্বর নিয়মটা দেখো, 9 নম্বরটা একটু লেন্দি ছিল, একটু মানে বুঝে বুঝে পড়বে আর কি, কারণ আমি তোমাদেরকে বুঝিয়েই দিচ্ছি। যদি না বুঝতে পারো ভিডিওটা বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। আর দেখো ব্যাকরণ ক্লাস সবসময় কিন্তু একটু মানে কি বলবো, একটু নিরস হয়। আমি ইচ্ছে করলে পরেও তোমাদেরকে এখানে রসের আধার বা রস যোগান দিতে পারছি না, কারণ তোমাদের ভীষণ বোরিং লাগবে ব্যাকরণ ক্লাস করতে। যে কোনো কিছুর ব্যাকরণ, ইংলিশ বা বাংলা ব্যাকরণ ক্লাস করাতে গেলে পরে একটু বোরিং হয়ে যায় ক্লাসটা, ঠিক আছে? কারণ এই ব্যাপারগুলো তো প্রচুর ফর্মুলা থাকে, ফর্মুলার ওপর দিয়ে বেস করে আমাদেরকে বোঝাতে হয় এবং তোমাদেরকেও বুঝতে হয়, তো ব্যাপারটা সত্যি নিরস হয়ে যায়। তো আর আমি তোমাদেরকে সামনাসামনিও ক্লাস করাতে পারছি না, যে সামনাসামনি ক্লাস করাবো, তাহলে হয়তো লাইভ ক্লাস করালে তোমাদেরকে অনেক মজার মানে মজা দিয়ে তোমাদেরকে একটু ভালো করে বোঝাতে পারতাম আরও। তো যেহেতু এটা তোমাদের অফলাইন ক্লাস হচ্ছে, তো লাইভ ক্লাস নয়, তো সেই ক্ষেত্রে সেই সুযোগটাও আমার নেই। তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে, তোমরা না একবারে দেখবে না, আমি হয়তো 12-13টা রুলস করাবো, তোমরা দরকার হলে দুবারে ক্লাসটা দেখবে। যদি একবারে দেখতে নাও তাহলে কিন্তু তোমাদের ধৈর্য থাকবে না, তখন কিন্তু আর মাথাতে ঢুকবে না, ব্যাপারটা কিন্তু খুব কঠিন মনে হবে। ওকে, তো তোমরা কি করবে, ক্লাসটাকে 2-3টে পার্টে ভাগ করে নিজের সুবিধা মতো করবে, ঠিক আছে? গ্রামার ক্লাসে না 20 মিনিট কি 25 মিনিটের বেশি কিন্তু ধৈর্য রাখাটা সম্ভব না। তো যত মিনিটের ক্লাস হবে তোমরা সেইভাবে 20 মিনিট করে ভাগ করে তোমরা ক্লাসটা করো, তাহলে তোমাদেরও ভালো লাগবে এবং বুঝতেও তোমাদের সুবিধা হবে। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, এবং এবার 10 নম্বর রুলসটা একটু আমরা দেখে নেব। হর্ষ উকার কিংবা দীর্ঘ উকারের পর যদি উকার কিংবা দীর্ঘ উকার থাকে তাহলে দুটোতে মিলে দীর্ঘ উকার হয় এবং সেই দীর্ঘ উকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এবার আমরা একটু দেখে নেব। দেখো, হস্য এর সাথে যদি হস্য যোগ হয় প্রথমটা, তাহলে কিসে রূপান্তরিত হয়ে যাবে? দীর্ঘ উতে। যেমন মরু, এখানে হস্য আছে, রয় হস্য প্লাস উদ্যানের হস্যও রয়েছে, এই দুটো হস্য মিলে দেখো মরুদ্যান রয়ে দীর্ঘতে রূপান্তরিত হয়েছে, তাই তো? তাহলে মরুকে ভাঙলে কি পাবো আমরা একটু দেখে নিই। ম যোগ অ, র যোগ দীর্ঘ, তাই তো? তাহলে রয়ে দীর্ঘকারকে ভাঙলে আমরা কি পাই? র যোগ দীর্ঘ। তাহলে হস্য আর হস্য মিলিয়ে এখানে কিভাবে দীর্ঘকার হয়ে গেল বুঝতে পারলে। আর একটা দেখো, কটুক্তি, কটু যোগ উক্তি, তাই তো? এখানে দেখো কটুক্তি, কটু যোগ উক্তি সমান সমান কটুক্তি, তাহলে প্রথমটাতে হস্য রয়েছে কটু, কটুতে হস্য রয়েছে, আর উক্তিতে আর একটা হস্য রয়েছে, এই দুটো হস্য মিলে কি হয়ে গেল? টয় দীর্ঘতে রূপান্তরিত হলো, অর্থাৎ দীর্ঘও হয়ে গেল। তাহলে দুটো হস্য মিলিয়ে দীর্ঘও হয়ে গেল। এর পরের নিয়মটা একটু আমরা দেখে নেব। হস্য এর সাথে যদি দীর্ঘও হয়, হস্য এর সাথে যদি দীর্ঘও হয় তাহলে দুটো মিলেও কিন্তু আবার দীর্ঘকারেই পরিণত হয়। সেটা কিরকম? বহু, তাহলে বহুর পরে হস্য আছে, তারপরে আছে যোগ ঊর্ধ্ব, ঊর্ধ্বতে আবার দীর্ঘকার আছে, তাহলে
তাহলে হস্যের সাথে দীর্ঘকার মিলে কিন্তু আবার বহুর্ধ দীর্ঘকারে রূপান্তরিত হলো। একই রকমভাবে লঘু যোগ ঊর্মি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, লঘুর্মি, এটা কিন্তু আসার চান্স রয়েছে। লঘু যোগ ঊর্মি, ঘয় হস্যু তার সাথে দীর্ঘকার, এই দুটো মিলিয়ে গিয়ে কিন্তু ঘয় দীর্ঘকার হয়ে গেল। আবার দেখো দীর্ঘকারের সাথে যদি হস্যৌকার হয় তাহলে পরে হয়ে যাচ্ছে দীর্ঘকার, দীর্ঘকারের সাথে হস্যৌকার, মানে আগে যদি দীর্ঘও থাকে পরে হস্যও থাকে তাহলেও দীর্ঘকারই হবে। যেমন বধূ, ধয় দীর্ঘকার আছে তার সাথে হস্যও, দুটো মিলিয়ে কি হয়ে গেল, ধয় দীর্ঘ হয়ে গেল। একই রকম বধূ যোগ উক্তি, বধূক্তি। তারপরে দেখো দুটো যদি দীর্ঘকার থাকে, দুটো দীর্ঘকার মিলে কিন্তু দীর্ঘকারী হবে। যেমন ভয় দীর্ঘ তার সাথে দীর্ঘকার, দুটো মিলিয়ে কিন্তু হয়ে গেল ভূর্ধ ভয় দীর্ঘ। তারপরে দেখো সরয়ু যোগ ঊর্মি, উন্তস্ত জয় দীর্ঘ আছে, তার মানে কি এটা দীর্ঘকার, আর তার সাথে রয়েছে আর একটা দীর্ঘকার, তাহলে দীর্ঘকার মিলিয়ে এখানে হয়ে গেল সরয়ুর্মি, সরয়ুর্মি, ঠিক আছে, সরি সরজুর্মিও তোমরা বলতে পারো, কিন্তু সরয়ুর্মি উচ্চারণটা হয়, ঠিক আছে, সরয়ুর্মি। তাহলে এখানে কিন্তু দীর্ঘকার যুক্ত হয়ে গেল পূর্ববর্তী বর্ণ উন্তস্ত জয়ের সাথে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার, আর কোনো সমস্যার কথা নয়। এইবার আমরা 11 নাম্বার রুলসটাতে চলে যাব। আচ্ছা 11 নাম্বারটাতে এবার আমরা কি দেখবো, দেখো 11 নাম্বারটা একটা জিনিস খেয়াল করবে, সেই হর্ষই দীর্ঘের রুলসগুলো যেরকমভাবে গেল সেরকমভাবেই কিন্তু হর্ষ দীর্ঘের রুলসগুলোও যাচ্ছে। দেখো এরপরে আমরা রুলসটা 11 নাম্বার যে রুলসটা পড়বো, এটা আমরা হর্ষই আর দীর্ঘই দিয়ে একটু আগেই পড়ে এলাম, সম্ভবত 9 নাম্বার রুলস ছিল। হর্ষৌকার এবং দীর্ঘৌকারের পর যদি হর্ষৌকার ও দীর্ঘৌকার ভিন্ন, এই দুটো ছাড়া যদি কোন অন্য স্বর থাকে তাহলে দীর্ঘ বা হর্ষের স্থানে বফলা হয়, এবং বফলা লেখার সময় সেটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। বফলা তো বুঝতেই পারছো, মানে একটা নিচে ব যোগ হয়। তো উদাহরণগুলো দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা সোজা উদাহরণে চলে আসব। দেখো উ হর্ষৌ যোগ অ, প্রথম যেটা সেটা একটু দেখি, হর্ষ এর সাথে অ যোগ হলো। এখানে বলেই দিয়েছে যে হর্ষৌকার বা দীর্ঘৌকারের সাথে হর্ষৌকার বা দীর্ঘৌকার ছাড়া অন্য যে কোনো স্বরধ্বনি যুক্ত হলে, তাহলে হর্ষ এর সাথে যদি অ যোগ করি প্রথমে আমরা, তাহলে ব যোগ অয়ে রূপান্তরিত হচ্ছে, মানে ব ফলাতে রূপান্তরিত হচ্ছে। যেমন সুযোগ অল্প, এটা হয়ে যাচ্ছে স্বল্প। তাহলে এই স্বল্পটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই, দেখো সু দন্তস্বয় হস্যু আছে, তাহলে উ, এবং তার সাথে অল্পর অ যোগ হচ্ছে, মিলে কি হচ্ছে পূর্ববর্তী বর্ণ স, তার সাথে একটা ব যোগ হয়ে যাচ্ছে, দেখো সয়ের সাথে ব। তো তোমাদেরকে যদি আমি একটু স্বল্পটা ভেঙে দেখাই, তাহলে দেখো বর্ণ বিশ্লেষণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স যোগ, সরি আচ্ছা যেটা বলছিলাম, দেখো তাহলে স এর পরে যদি আমরা যোগ দিই, স এর পরে একটা কি আসবে, স এর পরে আমরা কি লিখি, স এর পরে শয়ে বয় আছে, তাহলে স এর পরে একটা ব আমরা লিখব, কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির পরেই একটা কি থাকে, অ থাকে, ঠিক আছে, তারপরে কি আছে, লয়ে পয় আছে, তাহলে ল যোগ প যোগ অ, ঠিক আছে। তাহলে এই স্বল্পের বর্ণ বিশ্লেষণ করলে আমরা এটা পাই। তো এই যে এই স্ট্রাকচারটা দেখো, ব যোগ অতে যে রূপান্তরিত হলো, এইটা কখন হবে, যদি না উ এর সাথে অ থাকে যোগ, তাহলে কিন্তু এই ব যোগ অতে রূপান্তরিত হয়ে যায় এই ব্যাপারটা। তাহলে বুঝতে পেরেছো এখানে ব যোগ অ কেন দেওয়া রয়েছে। এই স্বল্প দন্ত শয় বয়কে ভাঙলে পরে আমরা দন্ত স যোগ ব যোগ অই পাই, কারণ যে কোনো ব্যঞ্জনধ্বনি শেষে অ থাকে, ঠিক আছে। এরপরে দেখো যদি হর্ষ এর সাথে যদি আ হয়, এবার পরের নিয়মটা দেখবো আমরা, হর্ষ এর সাথে যদি আ হয় তাহলে ব যোগ আতে রূপান্তরিত হয়। এটা কেমন, সু, সু এর সাথে একটা উ আছে,
আর তারপরে আগতর আ, সুযোগ আগত, তাহলে কি হলো স্বাগত। তাহলে এই স্বাগতকে ভাঙলে আমরা কি পাবো দেখো, স্বাগতকে ভাঙলে আমরা কি পাবো, দন্ত শয়ে বয়ে আকার, এই শাকে ভাঙলে আমরা পাবো স যোগ ব যোগ আ, কারণ সা আছে। আমরা শকে ভেঙে পেয়েছিলাম স যোগ ব যোগ অ, কিন্তু আমরা শাকে ভেঙে কি পেলাম স যোগ ব যোগ আ। তাহলে বুঝতে পারলে এখানে ব যোগ আ কেন দেওয়া রয়েছে এই নিয়মটাতে, ব যোগ আ কেন দেওয়া রয়েছে এই নিয়মটাতে সেটা বুঝতে পারলে। তাহলে সু যোগ আগত হয়ে গেল স্বাগত, অর্থাৎ উ এর সাথে যদি আ যোগ হয় তাহলে ব ফলা তো হবেই, তার সাথে একটা আ যোগ হয়ে যাবে, অর্থাৎ আকার যোগ হয়ে যাবে, তাই হয়ে গেল স্বাগত। আবার দেখো পশু, পশুতে উ আছে যোগ আচারের আ, দুটা যোগ হয়ে গেল পশ্চাচার, তাহলে তালিবস্যয় বয় আকার, অর্থাৎ ব যোগ আ যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখো পরের যে পয়েন্টটা সেটা দেখো, হস্যের সাথে যদি ই যোগ হয়, হস্যের সাথে যদি ই যোগ হয় সেটা হলে কি হবে, ব যোগ ই তে রূপান্তরিত হবে, অর্থাৎ ব ফলা তো হবেই, তার সাথে একটা ই যোগ হবে। যেমন দেখো অনু, উ তার সাথে ই দুটো যোগ হয়ে গেল অন্বিত, তাহলে দন্তের নয় বয়ে হস্যি হলো, তাহলে দন্তের নয় বয়ে হস্যিকে আমরা ভাঙলে কি পাবো বলো তো, ন যোগ ব যোগ একটা কি আছে, হস্যই আছে, তাই না, তাহলে ব যোগ হস্যই। তাহলে আমরা নিকে কিন্তু ভাঙলে, নয় বয় হস্যিকে ভাঙলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে বুঝতে পারছো যে ব যোগ হস্যই হয়ে যাচ্ছে, তাহলে উ এর সাথে যদি ই যোগ হয় তাহলে ব ফলা তো হবেই, তার সাথে একটা হস্যই যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে অনু যোগ ইত অন্বিত। আচ্ছা, পরেরটা দেখে নেব আমরা, হস্য এর সাথে দীর্ঘইকার, হস্য এর সাথে দীর্ঘইকার যুক্ত হলে ব ফলা তো হবেই, তার সাথে একটা দীর্ঘিকার যুক্ত হয়ে যাবে। যেমন দেখো একই রকম, তনু যোগ দীর্ঘই তন্নি, তাহলে এই তন্নি নয় বয় দীর্ঘিকে ভাঙলে আমরা কি পাবো, এখানে হস্যই ছিল আর এটাকে ভাঙলে পরে আমরা দীর্ঘই পাবো, তাই তো, ব যোগ দীর্ঘই, তাহলে এখানে বয়ের সাথে কিন্তু একটা দীর্ঘই হয়ে বসে গেল, ঠিক আছে, তন্নি বফলা তো হলোই, তার সাথে একটা দীর্ঘইকার। এর পরেরটা দেখো, হস্যের সাথে যদি এ হয় যুক্ত তাহলে কি হবে, ব যোগ এ তে রূপান্তরিত হবে। তাহলে এটা কেমন হচ্ছে, অনু, নয়ের পরে একটা উ আছে, তারপরে এসন এ, তাহলে উ আর এ যুক্ত হয়ে কি হয়ে গেল, ব তো হলোই, তার সাথে একটা একারও হয়ে গেল, তাহলে পূর্ববর্তী বর্ণ ন, তার সাথে কিন্তু ব ফলা হয়ে একার হয়ে গেল। তাহলে এই নয় বয় একারকে ভাঙলে আমরা কি পাবো, ন যোগ ব যোগ এ, তাই পাচ্ছি তো, অন্বেষণের যদি নেকে আমরা ভাঙি তাহলে এটা পাচ্ছি আমরা, তাহলে বয়ের সাথে কিন্তু একটা এ হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, বুঝতে পেরেছো। তো এইগুলো না যদি তোমরা মুখস্থ করতে চাও কিন্তু ততোধিক কঠিন মনে হবে। আমার কথাটা শোনো, তোমরা কিন্তু মুখস্থ করতে যেও না, প্র্যাকটিস করে 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 সড়গড় করো, উদাহরণগুলো বেশি করে করো। আমি তোমাদেরকে প্রচুর উদাহরণ দিয়েও দেবো, তার জন্য না, তোমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তোমাদের এটা বোঝা হয়ে গেছে, আমি না এটাকে মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় আবার করে দেখবে, ক্লাসটা তো তোমাদের কাছে থাকবেই, একটু দেখে নেবে। আচ্ছা, এবার আমরা 12 নম্বর পয়েন্টে চলে যাব। 12 নম্বর পয়েন্টটাতে কি বলেছে দেখো, রিকারের পর রি ভিন্ন অন্য স্বর থাকলে ঋতর স্থানে র হয় এবং তা রফলা রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এবার রফলা চলে আসলো দেখো, পিতৃ যোগ অনুমতি, পিতৃ অর্থাৎ তয় রিকার আছে, তাহলে এটা হচ্ছে একটা রি পেলাম আমরা, তার সাথে যদি অ যোগ হয় তাহলে কি হয়ে যাবে, পিত্রানুমতি, ঠিক আছে, এটা পিত্রানুমতি হবে, পিত্রানুমতি। তো এইখানে দেখো রি এবং অ এই দুটো যোগ হয়ে কি হয়ে গেল, ঋত, এই ঋতর স্থানে র হয়ে গেল, এই যে রফলা কি হলো, তয়ে রফলা হলো তো, ত যোগ র, তাই তো, তাহলে আমরা এই তয়ে রফলা লিখতে পারি। তাহলে ঋতর স্থানে একটা রফলা চলে আসলো
এবং সেটা পূর্ববর্তী ব্যঞ্জন অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জন ত ছিল, সেই ত এর সাথে রফলাটা যুক্ত হয়ে গেল। ক্লিয়ার? আর একটা দেখো, পিতৃযোগ অর্থে, পিত্রর্থে, পিত্রর্থে, তাহলে তয় রফলা, তয় রফলাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ত যোগ র, তাহলে একটা রফলা কিন্তু যোগ হয়ে যাচ্ছে। সেই রফলাটা পূর্ববর্তী ব্যঞ্জন, এখানে পূর্ববর্তী ব্যঞ্জন কোনটা? ত, প্লাস চিহ্নর আগেরটা পূর্ববর্তী ব্যঞ্জন, প্লাস চিহ্নর পরেরটা পরবর্তী, তাহলে পূর্ববর্তী ব্যঞ্জন ত এর সাথে তয় রফলা হয়ে এখানে বসে যাচ্ছে। ওকে, এবার 13 নম্বর পয়েন্টটা দেখো। 13 নম্বরটাই আশা করি লাস্ট পয়েন্ট। আচ্ছা, 13 নম্বরটা দেখো কি রয়েছে? একার, ঐকার, ওকার, ঔকার এগুলোর পরে যদি ওই স্থানে যথাক্রমে ওই স্থানে অর্থাৎ একার, ঐকার, ওকার, ঔকার এইসবের জায়গাতে ওকার, ঔকার এই কারগুলোর পরে যদি ওই স্থানে যথাক্রমে অয়, আয়, ও এবং ঔ থাকে, তাহলে কি হয়ে যাবে? অব এবং আব হয়ে যাবে। এই 13 নম্বর পয়েন্টটা কিন্তু একটু কঠিন আছে, একটু ভালো করে বুঝবে। এর সাথে যদি অ যোগ হয় তাহলে অয়ু যোগ অ হয়ে যাবে। কি হবে? অয়ু যোগ অ। যেমন দেখো, নে যোগ অন, নয়ন, নয়ন, এখানে অয়ু এবং অ দুটোই কিন্তু পাচ্ছ, নয়ন, তাহলে এখানে একটা অন, অয়ে একটা আসছে, অয়ু যোগ অ, এই দুটো হচ্ছে। আবার দেখো, সে যোগ অন, শয়ন, এই যে এই নিয়মটা 13 নম্বর রুলসটা, এটা একটু কঠিন কেন বলছি আমি? কারণ দেখো, দেখার থেকে শোনাতে বেশি মন দিতে হবে, শুনতে হবে ভালো করে উচ্চারণটা, তাহলেই তুমি এটাকে ধরতে পারবে যে অয়ু প্লাস অ কেমন করে হচ্ছে। নে যোগ অন নয়ন, সে যোগ অন শয়ন। ঠিক আছে, তোমাদেরকে মানে বেস্ট হবে একটুখানি বুঝবে, বুঝে একটু মেমোরাইজ করে নিতে হবে তোমাদেরকে এগুলো, কারণ এইটা মনে রাখাটা একটু চাপের। ওই এর সাথে যদি অ যোগ হয় তাহলে কি হবে? আয় যোগ অতে রূপান্তরিত হবে। নই যোগ অক, নায়ক, দেখো আয় যোগ অ দুটোই কিন্তু রূপান্তরিত হচ্ছে, তাই না? নায়ক, তাহলে আয়ও হচ্ছে অও হচ্ছে, তাহলে আয় যুক্ত অ এখানে হয়ে যাচ্ছে। একইভাবে গই যোগ অক, গায়ক, তাই তো? আয় যোগ অ তে রূপান্তরিত হচ্ছে। এর পরেরটা দেখো, একটা জিনিস খেয়াল করবে, তোমরা যদি এরকমভাবে করতে থাকো, দেখো নায়ক, গায়ক, শয়ন, নয়ন এই জিনিসগুলো যদি তোমরা করো, পবন, লবণ, তো এগুলো না করতে করতে তোমাদের কিন্তু একটু অভ্যাস হয়ে যাবে। তো ওই জন্যই বলছি আমি, প্র্যাকটিসটা করবে। আর এই 13 নম্বর রুলসটা কিন্তু একদমই শোনার ওপরে ডিপেন্ড করবে। ও এর সাথে যদি অ যোগ হয় তাহলে অব যোগ অতে রূপান্তরিত হবে। যেমন পো যোগ অন, পবন, পবন, তাহলে অব, পবন, তাহলে অব যোগ অতে রূপান্তরিত হচ্ছে। লো যোগ অন, লবণ, তাহলে অব যোগ অ এই দুটোই কিন্তু আমরা পাচ্ছি। পরেরটা দেখবো, ঐকারের সাথে যদি অকার থাকে তাহলে কিসে রূপান্তরিত হচ্ছে? আব যোগ অ, পৌ যোগ অক, পাবক, পৌ যোগ অক, পাবক। ও যোগ আ এই দুটোতে কিসে রূপান্তরিত হচ্ছে? অব যোগ আ, তাই তো? তাহলে গো যোগ আদি, গবাদি, তাহলে অব, গবা, অব আসছে একটা, তার সাথে আ, তাই তো? গবা, তাহলে অব তার সাথে একটা আ যোগ হয়ে গবাদি হয়ে যাচ্ছে। একই রকম ভাবে দেখো, ও এর সাথে যদি এ যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে? অব যোগ এ, গো যোগ এসোনা, গবেষণা, তাহলে অব হলো তার সাথে একটা এ, গবে, গবে, তাহলে অব যোগ এ, গবেষণা। ওকে, সোনার উপরে ডিপেন্ড করছে কিন্তু, ভালো করে দেখো। ও যোগ ই এই দুটো মিলিয়ে কি হচ্ছে? অব যোগ ই, সেটা কেমন করে হচ্ছে? যদি আমরা করি এটা পো যোগ ইত্র, পবিত্র, তাহলে বুঝতে পারছো? পো যোগ ইত্র, পো, পয়ে ওকার, তাহলে এটা ও, তার সাথে ই এই দুটো যোগ হয়ে কি হয়ে যাচ্ছে? পবিত্র, তাহলে অবর সাথে একটা ই যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো প্রথম দুটো শুধু আয়ু আর অয়ু আছে, এবং পরেরগুলো কিন্তু সবই অব আর আব দিয়ে আছে। ঠিক আছে, তো এই কটা কিন্তু তোমাদের সম্পূর্ণ একটু শুনে শুনে ধাতস্থ করে ফেলতে হবে। গো যোগেশনা, গবেষণা, এবং এই 13 নম্বরে যতগুলো আছে সবগুলো তোমাদের আসার মতো, এই সবগুলো তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রেখো তোমরা, এই সবগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে।
আমি তোমাদেরকে এখানে একটু মানে স্টার মার্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটা কিন্তু সত্যি তোমাদের কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট রয়েছে। এই 13 নম্বরে যতগুলো রয়েছে, যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা বারবার দেখো, ক্লাসটা বারবার দেখো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে পার্ট আমি করালাম তোমাদেরকে। দেখো নয়ন শয়ন এখানে যতগুলো আছে সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট। হুম, খুবই ইম্পর্টেন্ট কিন্তু VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটুকু। এখান থেকে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। যদি বুঝতে না পারো, একান্তই বারবার শোনার পরেও যদি তোমরা ধরতে না পারো বা বুঝতে না পারো, এটা তো সম্পূর্ণ কানের উপর ডিপেন্ড করছে, আমি তোমাদেরকে লিখে লিখে বোঝাতে পারছি না, তাই না? তো যদি মানে যেহেতু কানের উপর ডিপেন্ড করছে তোমাদের, তো তোমাদেরকে এটা কিন্তু নিজেদেরকেই শুনে শুনে বুঝতে হবে। নয়ন, এখানে অয়ুর সাথে একটা আসছে, নয়ন নয়ন নয়ন, ঠিক আছে, শয়ন, তো এরকম ভাবে হচ্ছে। তারপরে দেখো আয়ের সাথে হচ্ছে, নৈ যোগ অক, নায়ক, তাহলে আয় আসছে তার সাথে একটা আসছে, সম্পূর্ণ সোনার উপরে। ওকে, তো যদি তোমরা একান্তই এটা বুঝতে না পারো বা খুবই কঠিন লাগে, তোমরা এই কটাকে মুখস্থ করে নাও, ঠিক আছে? এই কটাকে তোমরা মুখস্থ করে নাও। এই গবেষণা, গবাদি, লবণ, পবন এগুলো কিন্তু আসার খুবই চান্স রয়েছে, ঠিক আছে? পবিত্র, এই ধরনের সন্ধি বিচ্ছেদগুলো দেওয়ার চান্সই কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো এখন সব পরীক্ষাতেই কম্পিটিশন বেশি হচ্ছে। আমাদের আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে সিট অল্প সংখ্যক বেরোচ্ছে এবং আমাদের কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে তখন, তাই না? পরীক্ষার্থী অনেক হয়ে যাচ্ছে, কম্পিটিটর অনেক। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভয় পাওয়াচ্ছি না, কিন্তু একদম ভয় পাবে না। ভয় পাওয়ার এখানে কিছু নেই, কারণ তোমার তো একটাই সিট লাগবে, তাই না? তোমার ওই কতগুলো সিট আছে না আছে সেগুলো দিয়ে তোমাদের দরকার নেই। একটা কথা শুধু মনে রাখবে যে কম্পিটিশনটা টাফ হচ্ছে। তো কম্পিটিশন যখন টাফ হয় তখন কোয়েশ্চেন কিন্তু খুব সহজ থাকে না, কোয়েশ্চেন কিন্তু একটু টাফ মানে করার চান্স থাকে, এবং সেটাই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সহজ সহজ সন্ধি বিচ্ছেদগুলো নাও দিতে পারে। তাই বলে আমি এটা বলছি না যে একদমই দেবে না, হয়তো সবাই কঠিনের দিকে পড়ে গেল, পরীক্ষায় হয়তো সহজ চলে এলো। তো সহজগুলো তো আমাদেরকে দেখতেই হবে, তার পাশাপাশি যেগুলো একটু আনকমন, যেগুলো একটু কঠিন, ওই পার্টগুলো আমাদেরকে দেখে নিতে হবে, কারণ চট করে কিন্তু কঠিন কোশ্চেন হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমাদের 13টা রুলস হয়ে গেল। এইবার দেখো আমি তোমাদেরকে জাস্ট এখান থেকে কয়েকটা তোমাদেরকে এখান থেকে আমি করে দিচ্ছি। এখানে না সবগুলো যতগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি, সবগুলো এতক্ষণ ধরে যে আমরা 13টা নিয়ম করলাম, সেই 13টা নিয়মকে এখানে একসাথে করে দেওয়া আছে। কি বললাম? 13টা নিয়মকে এখানে একসাথে করে, মানে কিছু কিছু ইম্পর্টেন্ট যে সন্ধি বিচ্ছেদগুলো আমার মনে হয়েছে আজকে স্বরসন্ধির পার্ট থেকে, কিন্তু আজকে কিন্তু আমরা শুধুমাত্র স্বরসন্ধি করলাম, স্বরসন্ধির পার্ট থেকে আমার যতগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি কিন্তু এই পেজের মধ্যে দিয়েছি। তার মধ্যে আমি কয়েকটা তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা সবগুলোই করে নেওয়ার চেষ্টা করবে। মোহ যোগ অন্ধ, মোহান্ধ, অর্থাৎ এখানে এখানে মোহ আছে এবং তার সাথে অন্ধর দুটো যুক্ত হয়ে কি হলো, পূর্ববর্তী বর্ণ তার সাথে কিন্তু আকার হিসেবে যুক্ত হয়ে গেল মোহান্দ, তাহলে এবং মিলে আকারে রূপান্তরিত হলো। এগুলো আমরা কিন্তু একটু আগেও পড়লাম। তারপরে দেখো শুভ যোগ ইচ্ছা, এটাও আমি তোমাদেরকে একটু আগেই করালাম, তাই না? ভয়ের সাথে একটা রয়েছে, আর ইচ্ছার এই দুটো মিলিয়ে কি হয়ে গেল, ভয় একারে রূপান্তরিত হয়ে গেল, পূর্ববর্তী বর্ণ তার সাথে একারে রূপান্তরিত হলো। তারপরে দেখো যোগ চর্য, যোগ চর্য, আশ্চর্য। আচ্ছা, এখানে যোগ চর্যটা আয়ের সাথে মানে এটা হচ্ছে তোমার স্বরসন্ধি এবং ব্যঞ্জন, মানে স্বর এবং ব্যঞ্জন দুটো মিলিয়ে আছে। তো আশ্চর্য এটা তোমাদেরকে এখনো করানো হয়নি, যাই হোক এটা আমি দিয়ে ফেলেছি। তো তোমরা একটা কাজ করবে, যেগুলো তোমরা কমন পাবে সেই জায়গাগুলো দেখবে, আর যখন তোমাদের শেখা হয়ে যাবে সবগুলোই, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি সবগুলো নিয়ম যখন তোমাদের শেখা হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের এই যে আমি ইম্পর্টেন্ট যে পার্টগুলো তোমাদেরকে একসাথে করে দিয়ে দিলাম, সেগুলো কিন্তু তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখো গো যোগ আদি গবাদি, এটা কিন্তু তোমাদেরকে একটু আগে আমি করালাম, গো যোগ আদি গবাদি। তো লবণ, লো যোগ অন লবণ। তো আমি সব ইম্পর্টেন্টগুলো কিন্তু এই পেজের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা কি করবে, এখান থেকে কিন্তু তোমরা এই কটা সন্ধি বিচ্ছেদ বারবার করে প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে কিন্তু চলে আসবে।
প্রথমে রুলসগুলো দেখবে, তারপর প্র্যাকটিস করবে, রুলসগুলো দেখবে, তারপর প্র্যাকটিস করবে। আর এত বড় ক্লাস কখনোই একবারে করতে যাবে না। এরপরেও আমি যে ক্লাসগুলো দেবো, ব্যাকরণ ক্লাসগুলো তোমাদের একটু লেন্দি হবে, তো তোমরা কিন্তু পার্ট ওয়াইজ ক্লাসগুলো করবে, ঠিক আছে? তো আমি আজকে একটা লেন্দি ক্লাস করলাম এই কারণেই যে স্বরসন্ধির পার্টটা তোমাদের একটা মানে একটা ভিডিওতেই তোমাদের থেকে গেল। স্বরসন্ধি পুরোটা আমি করিয়ে দিলাম তোমাদেরকে, স্বরসন্ধির যতগুলো রুলস হয় সবগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তো সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করলাম। তো তোমরা কিন্তু তোমাদের কাছে যেহেতু ভিডিওটা থেকে যাবে, তোমরা কিন্তু পার্টে পার্টে ক্লাসগুলো করবে। কখনোই কিন্তু বাংলা গ্রামার হোক, ইংলিশ গ্রামার হোক, 20 মিনিটের বেশি ক্লাস করার চেষ্টা করবে না। তাতে করে কি হবে, আমাদের মনোসংযোগ থাকবে না। এবং যদি আমাদের মনোসংযোগ না থাকে, বা আমরা যদি বোঝার ব্যাপারটাতে যদি আমরা কনসিয়াস না থাকি সেভাবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। সো আমরা 20 মিনিট করে ক্লাস করব, কিন্তু সেটা মন দিয়ে বুঝবো। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার আমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে আমি আসবো, সম্ভবত সেদিন আমি তোমাদের ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো করাবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।